মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে একটি বান্দ্রা কুর্লা কমপ্লেক্স বিকেসিতে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ারের সকালটা সব সময়কার মতোই উজ্জ্বল এবং ঝলমলে ছিল। উঁচু উঁচু সব ইমারত, কাঁচের দেয়াল আর ভেতরে বাইরে আসা যাওয়া করা শত শত মানুষ, সবাই সাফল্যের দৌড়ে মত্ত ছিল। এই সব চকচকে স্যুট বুট পরা মানুষের ভিড়ে আজ একটি মুখ একেবারেই আলাদা দেখাচ্ছিল। সেই ছেলেটি একটি সাধারণ নীল রঙের কুর্তা পরে, কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলিয়ে আর হাতে একটি কাগজের ব্যাগ নিয়ে কোম্পানির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল। তার জুতো জোড়া পুরনো ছিল, চুলগুলো একটু অগোছালো, আর চেহারায় সারল্য থাকলেও তা আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তার নাম ছিল আরব মেহরা। মাহাদেবা গ্রুপের লবিতে পা রাখতেই কিছু মানুষ তাকে আর চোখে দেখল। রিসেপশনে বসা অঞ্জলি তার বান্ধবীর কানে কানে ফিসফিস করে বলল, এ কে? কোনো ক্লার্কের ছেলে বলে মনে হচ্ছে। এমন পোশাক তো চাওয়ালারা পরে। আরফ তাতে বিন্দুমাত্র বিচলিত হল না। সে মৃদু হেসে জিজ্ঞেস করল, মাফ করবেন, আমি নতুন জয়েন করছি। আপনি কি আমাকে এইচআর বিভাগের রাস্তাটা বলে দিতে পারেন? তখনই হিলের খটখট শব্দ শোনা গেল, আর সামনে এলেন মিস কামিনী রাঠি, মাহাদেবা গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান। পরনে কালো ফর্মাল স্যুট, তীক্ষ্ণ চোখ আর ঠোঁটে এক চিলতে বিদ্রুপের হাসি। তুমি কে? তিনি কোনো সৌজন্যবোধ ছাড়াই প্রশ্ন করলেন। আরব উত্তর দিল, আমি আরব। আজ থেকে ইনহাউস অপারেশনসে ট্রেনি হিসেবে জয়েন করছি। কামিনী তাকে আপাদমস্তক এমনভাবে দেখলেন যেন কোনো পুরনো মাল তৌল করছেন। তিনি বললেন, ড্রেস কোড সম্পর্কে জানানো হয়নি কি? আর হাতে ওটা কি নিয়ে এসেছ? এখানে কোনো ধাবা নেই? আরও বিতস্তত করে বলল, এটা আমার নাস্তার প্যাকেট, তাড়াতাড়ি বেরোতে হয়েছিল তাই নিয়ে এলাম। কামিনী বললেন, ছাড়ো ওসব, এখন আমার সাথে চলো, আমি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি। এই বলে কামিনী ঘুরে দাঁড়ালেন এবং আর কোনো কথা না বলে দ্রুত হাঁটতে শুরু করলেন। আরফ কোনো প্রশ্ন না করে চুপচাপ তার পেছনে পেছনে হাঁটতে লাগল। ভবনের ৫ তলায় পৌঁছানোর পর তিনি একটি ছোট কোণা দেখিয়ে বললেন, এটা তোমার সিট, এই ডেস্ক, পাশের ফাইলিং আর ওই ফটোকপি মেশিন, সব তোমার দায়িত্ব। সকালবেলা অফিস খোলার আগে মিটিং রুম পরিষ্কার করবে, চা বানাবে, জল ভরবে আর এই নথিপত্রগুলোর ৩টে করে কপি বের করবে। বেশি প্রশ্ন করবে না। আরফ মাথা নেড়ে বলল, জি, আপনি যেমনটা বলবেন। পাশ দিয়ে যাওয়ার সময় কিছু সিনিয়র স্টাফ তাকে দেখল এবং মুচকি হেসে বলল, মনে হচ্ছে এবার নতুন কোনো পে সার্ভার মিলেছে। করণ নামে এক যুবক ঠাট্টা করে বলল, ভাই, যদি মশলা চা ঠিকঠাক বানাও তবে প্রমোশন একদম নিশ্চিত। কেউ হাসল, কেউ আবার মুখ খুঁড়িয়ে চলে গেল। আরফ কিছুই বলল না। সে তার ব্যাগটা ডেস্কে রাখল এবং কাজে লেগে গেল। দুপুর নাগাদ আরফ ৩টে মিটিং রুম পরিষ্কার করল, সব টেবিলে জলের বোতল রাখল এবং প্রায় ১০০ পাতার ফটোকপি বের করল। কেউ তাকে ধন্যবাদ পর্যন্ত দিল না, এমনকি কেউ তার দিকে ফিরেও তাকাল না। কিন্তু একটি মুখ তাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল, প্রিয়া শর্মা। তিনি কোম্পানির সিইওর ব্যক্তিগত সচিব ছিলেন। শান্ত স্বভাবের প্রিয়া সবসময় নিজের কাজে মগ্ন থাকত এবং এই জাঁকজমকপূর্ণ পোশাকের ভিড়ে একটি সাধারণ সালোয়ার কুর্তা পরত। প্রিয়া লক্ষ্য করল আরব কিভাবে ক্লান্তিহীনভাবে কোনো অভিযোগ ছাড়াই কাজ করে যাচ্ছে। যখন তার সামনে এঁটো কাপ রেখে এক সিনিয়র চিৎকার করে বলল, এটাও পরিষ্কার করো, তখন আরব মাথা নিচু করে কাপটি হাতে তুলে নিল। সেদিন দুপুরে ক্যান্টিনে প্রিয়া দেখল আরব এক কোণে বসে সবজি ছাড়াই শুধু ২টো পরোটা খাচ্ছে। সে চুপচাপ উঠে নিজের থালা থেকে কিছুটা সবজি আর রায়তা নিয়ে তার কাছে এলো এবং বলল, এটা নিয়ে নিন, আমার জন্য বেশি হয়ে গেছে। সে আরবের সাথে নজর না মিলিয়েই কথাটি বলল। আরব হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার জন্যও রাখা উচিত ছিল। প্রিয়া প্রথমবারের মতো আরবের চোখের দিকে তাকালো। সেখানে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু সাথে এক অদ্ভুত শান্তিও ছিল। প্রিয়া বলল, আমি জানি ওসব কেমন লাগে, যখন মানুষ আপনাকে শুধু পোশাক আর কাজ দিয়ে বিচার করে। আরব মাথা নিচু করে বলল, বোধহয় এটাই দুনিয়ার রীতি, কিন্তু আমি বদলাতে আসিনি, শুধু নিজেকে হারিয়ে ফেলতে চাই না। সন্ধ্যায় সবাই যখন কম্পিউটার বন্ধ করে বাড়ি যাচ্ছিল, আরব তখনও বসে বসে ফাইলগুলো গোছাচ্ছিল। ঠিক সেই সময় তার ফোনে একটি কল এলো। সে দ্রুত করিডোরে চলে গেল এবং নিচু স্বরে বলল, নমস্কার পাপা। হ্যাঁ, আজ প্রথম দিন ছিল। পরিবেশটা তেমনই যেমনটা আপনি বলেছিলেন। অনেক কিছু শিখছি। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, সাবধানে থেকো বাবা, এখন কাউকে বলো না তুমি কে। তুমি যে কষ্টটা অনুভব করবে সেটাই তোমাকে শেখাবে এখানে কে আসল আর কে শুধু মুখোশ পরে আছে। আরব উত্তর দিল, জি পাপা, আমি বুঝতে পারছি। কলটা শেষ করে আরব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে গেল। ওই সময় লবিতে বসা কিছু মহিলা কর্মী তখনও তাকে নিয়েই আলোচনা করছিল।
একজন বলল, কে জানে ও কোথা থেকে এসেছে, নাম তো আগে কখনো শুনিনি, কারো সুপারিশে হয়তো এসেছে। এই ধরনের লোক বড়জোর 2 সপ্তাহ টিকে থাকে, তারপর চলে যায়। কারো ধারণা ছিল না যে যাকে তারা একজন সামান্য সহকারী ভাবছে, সেই ব্যক্তিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের পুরো জগৎটা বদলে দেবে। আর সেই বদল শুধু পদ বা ক্ষমতার জোরে নয়, বরং ইনসানিয়াত আর সত্যের শক্তিতে আসতে চলেছিল। পরের দিন আরব প্রতিদিনের মতো সবার আগে অফিসে পৌঁছাল। সূর্যের আলো তখনও কাচের দেয়ালে ঠিকমতো পড়েনি এবং পুরো অফিসটা যেন ঘুমের ঘোরে ডুবেছিল। কিন্তু কনফারেন্স রুম পরিষ্কার করা হয়ে গিয়েছিল, টেবিলে জলের বোতলগুলো গুছিয়ে রাখা ছিল এবং হোয়াইট বোর্ডে লেখা পুরনো এজেন্ডা মুছে ফেলা হয়েছিল। আরব রান্নাঘরে গিয়ে চা বানালো, একেবারে ট্রেডিশনাল আদা ও মশলা দেওয়া চা, যেমনটা তার বাদার পছন্দ ছিল। চায়ের সুগন্ধ পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ল। সকাল 8:45 যখন প্রথমবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মিস্টার দীপক মিশ্র তার ঘরে ঢুকলেন, তখন তিনি তার ডেস্কে চায়ের কাপের সাথে একটি নোট দেখতে পেলেন। সেখানে লেখা ছিল, সুপ্রভাত স্যার, আপনার দিনটি ফলপ্রসূ হোক, এই শুভকামনা রইল। দীপক হেসে এদিক ওদিক তাকালেন, কিন্তু আরফকে কোথাও দেখতে পেলেন না। সে ততক্ষণে অন্য ঘর পরিষ্কারের কাজে লেগে গিয়েছিল। 9টার মধ্যে অফিসে কর্মচাঞ্চল্য ফিরে এলো। চারপাশ থেকে টাইপিংয়ের শব্দ, ফোন কল আর হাসির আওয়াজ আসতে লাগল। এই হট্টগোলের মাঝেও কিছু লোক আরফকে দেখে ফিসফিস করতে লাগল। করণ বিদ্রুপ করে বলল, দেখেছ ছেলেটাকে, আজও সেই একই হাল, পোশাকে কোনো পরিবর্তন নেই, মনে হয় ও সত্যিই চাওয়ালা। অঞ্জলি হেসে বলল, আর কি, তবে চা কিন্তু দারুণ বানায়। পাশে বসা প্রিয়া শর্মা এসব শুনলেও কিছু বলল না। সে চুপচাপ দেখল আরফ তার দিকে এগিয়ে আসছে। আরবের হাতে কিছু নথিপত্র ছিল এবং চেহারায় সেই একই শান্ত হাসি। সে নজর না মিলিয়েই বলল, ম্যাম, এই এগ্রিমেন্ট কপিগুলো আপনি চেয়েছিলেন। প্রিয়া কাগজগুলো হাতে নিল এবং নিচু স্বরে জিজ্ঞেস করল, আরফ, তুমি কি রোজই এত আগে চলে আসো? আরফ সহজভাবে জবাব দিল, জি, সকালের সময়টা আমার কাছে খুব শান্ত মনে হয়, আর করার মতো অনেক কাজও থাকে। প্রিয়া কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তার মধ্যে কিছু একটা ছিল, এক গভীরতা, যা সাধারণ প্রশিক্ষণার্থীদের মধ্যে দেখা যায় না। দুপুরের দিকে মার্কেটিং বিভাগের একটি ছোট মিটিং ছিল, যেখানে আরফকেও উপস্থিত থাকতে হয়েছিল, তবে শুধু চা পানের ব্যবস্থা করার জন্য। সবাই খুব উৎসাহের সাথে গল্প করছিল, হাসি ঠাট্টা চলছিল। যখন আরব ট্রেতে চা নিয়ে ভেতরে এলো, তখন হঠাৎ করণ উঁচু গলায় বলল, আরে আমাদের স্টার সার্ভার এসে গেছেন ভাই, কোনো একদিন একটা হোটেল খুলে ফেলো, নাম রেখো আরব টি স্টল। অনেকেই হাসতে শুরু করল, কেউ কেউ তো মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিল। আরব কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে সবাইকে চা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং ট্রে ধোয়ার কাজে লেগে গেল। কিন্তু এবার প্রিয়ার চোখ ভিজে এলো। সে সেই অপমানটা অনুভব করতে পারছিল যা আরব প্রতিদিন সহ্য করছিল। সন্ধ্যায় যখন বেশিরভাগ মানুষ বেরিয়ে গিয়েছিল, প্রিয়া ক্যান্টিনে বসে তার ল্যাপটপে কাজ করছিল। তখনই সে দেখল আরব এক কোণে বসে একটি ছোট ডায়েরিতে কিছু লিখছে। সে চুপচাপ কাছে এলো এবং মৃদুস্বরে বলল, কি লিখছ? আরব চমকে উঠে হেসে ডায়েরিটা বন্ধ করল এবং বলল, এমনি, সারাদিন যা দেখলাম তার একটা সারসংক্ষেপ। প্রিয়া জিজ্ঞেস করল, এক ধরনের রিপোর্ট? আরব মাথা নিচু করে বলল, বলতে পারেন। এই সিস্টেমের কিছু ভুল আমি নোট করছি, কোনোদিন কাজে আসবে। প্রিয়া কিছু বলল না। সে বুঝতে পেরেছিল যে আরব শুধুমাত্র একজন সাধারণ ট্রেনি নয়। সে অবশেষে জিজ্ঞেস করে বসল, তুমি এসব সহ্য করো কেন? কিছু বলো না কেন? আরব তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, কারণ এটা আমার পরীক্ষা, আর আমি জানি হৃদয়ে যে আঘাত লাগে তা আমাকে আরও সত্যনিষ্ঠ করে বলছে। ওই রাতেই মহাদেবা গ্রুপের হোয়াটসঅ্যাপ ইন্টারনাল গ্রুপে একটি ভিডিও শেয়ার হলো। করণ ভিডিওটি শ্যুট করেছিল, যেখানে আরব হাসি মুখে চা দিচ্ছিল, আর নিচে ক্যাপশন ছিল, আমাদের বারিস্তা ভাইয়া, এবার বোনাস মিলবে। ভিডিওটিতে হাসির ইমোজি আর ঠাট্টার বন্যা বয়ে গেল, কিন্তু একটি উত্তর এলো, এটা কি মজা নাকি অভদ্রতা? এই বার্তাটি আর কেউ নয়, প্রিয়া শর্মা পাঠিয়েছিলেন। পরের কয়েক মিনিট গ্রুপে নিস্তব্ধতা নেমে এলো। রাত 11টা বাজে। আরব তখনও অফিসে ছিল। সে একটি প্রেজেন্টেশন ফোল্ডার ঠিক করছিল। তখনই প্রিয়া চুপচাপ তার কাছে এলো এবং একটি প্যাকেট তার দিকে এগিয়ে দিল। সে বলল, এটা তোমার জন্য ডিনার, আমার মা বানিয়েছেন। আমি বলেছি অফিসে এমন কেউ আছে যে বাড়ির খাবার খুব মিস করে। আরফ কিছু বলতে পারল না। সে প্যাকেটটি নিল এবং নজর নিচু করে বলল, ধন্যবাদ।
কিন্তু আপনার মায়ের কি খারাপ লাগবে না? প্রিয়া জবাব দিল, তিনি গর্বিত হবেন। প্রিয়া চলে যাওয়ার পর আরফ প্যাকেটটি খুলল। তাতে গরম লুচি, আলুর তরকারি আর একটি গুড়ের লাড্ডু ছিল, সাথে একটি ছোট চিরকুট। তোমার মতো মানুষরা যখন চুপ থাকে তখন দুনিয়ায় সবচেয়ে বেশি শব্দ হয়, কিন্তু যখন সঠিক সময় আসে তখন সেই মানুষরাই সবচেয়ে বেশি গর্জে ওঠে। ইতি মা। আরবের চোখ ভিজে এলো। সে লাড্ডুটা খেল এবং সেদিন রাতে প্রথমবার নিজের ঘরে গিয়ে শান্তিতে ঘুমাল। সে জানত ঝড় আসছে, কিন্তু এখন সে আর একা ছিল না। মহাদেবা গ্রুপের সদর দপ্তরে নতুন সকাল শুরু হল এবং প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই একই সাজানো মুখ, সেই একই স্যুট বুট, সেই একই মেকি হাসি, আর সেই ব্যস্ততা যা প্রয়োজনের চেয়ে বেশি দেখানো হতো। কিন্তু সেই ভিড়ের মাঝে একটি মুখ ছিল যে সবার আগে আসত আর সবার শেষে যেত, আরফ মেহরা। সেদিন সকালে আরফ যখন ৫ তলায় পৌঁছাল, সে দেখল কনফারেন্স রুমের বাইরের আলোগুলো জ্বলছিল। ভেতরে মিস কামিনী লাখি দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তিনি বলছিলেন, না, এই নতুন ছেলে আরফকে নিয়ে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। ওর কথা বলার ধরন, কাজ করার স্টাইল, সবকিছুই ওর পদের তুলনায় অনেক বেশি উন্নত মনে হচ্ছে। আরফ যেন কিছুই শোনেনি এমন ভাব করে মাথা নিচু করে সুপ্রভাত ম্যাম বলে কাজে লেগে গেল। কিন্তু কামিনী এখন তাকে লক্ষ্য করা শুরু করেছিলেন, তার নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং প্রতিটি পদক্ষেপ। অন্যদিকে প্রিয়া শর্মা তার ডেস্কে বসে একটি মিটিংয়ের নোট তৈরি করছিল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। গত রাতে আরবের বলা কথাগুলো তার কানে বাজছিল। এটা আমার পরীক্ষা। কেউ এত সহজভাবে এত গভীর কথা কবে বলেছিল? ঠিক সেই মুহূর্তে আরফ তার কাছে এলো এবং চুপচাপ একটি ফোল্ডার তার দিকে বাড়িয়ে দিল। সে বলল, এটা গত ত্রৈমাসিকের ইনভেন্টরি রিপোর্ট, যা আপনি কাল চেয়েছিলেন। কিছু ভুল ছিল, সেগুলো সংশোধন করে দিয়েছি। প্রিয়া ফোল্ডারটি খুলল এবং একটি পাতায় নজর পড়তেই থমকে গেল। সেখানে লেখা ছিল, সতর্কতা, সাপ্লাই চেনে ৩ বার একই পণ্যের ডুপ্লিকেট অর্ডার দেওয়া হয়েছে। এতে স্টোরেজ খরচ বাড়ছে। পরামর্শ হল ইনভেন্টরি সফটওয়্যার আপডেট করা হোক এবং ভেন্ডার চেকলিস্ট পুনরায় যাচাই করা হোক। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এসব ধরলে কিভাবে? আরব হেসে জবাব দিল, আমি দেখি এবং নোট করি। প্রতিটি ছোট জিনিসই গুরুত্বপূর্ণ। প্রিয়া হালকা বিদ্রুপের সাথে তবে শ্রদ্ধার স্বরে বলল, তোমার কাজ তো শুধু চা জল দেওয়ার নয় কি? আরাফ কোনো উত্তর দিল না। সে ফোল্ডারটি তার টেবিলে রাখল এবং ধীরে ধীরে চলে গেল। সেদিন দুপুরে আরাফকে নিচের লবিতে কিছু নথি পৌঁছে দিতে পাঠানো হলো। সে যখন লিফট থেকে নামছিল তখনই একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। হ্যালো বাবা, ট্রেনিং কেমন চলছে? এই কণ্ঠস্বরটি আর কারো নয়, স্বয়ং মহাদেবা গ্রুপের চেয়ারম্যান শ্রী রাজেন্দ্র মেহরার ছিল, যিনি হঠাৎ সেখানে পরিদর্শনে এসেছিলেন। আরাফ সাথে সাথে মাথা নিচু করে বলল, নমস্কার পাপা। থুড়ি স্যার, সব ঠিক আছে। রাজেন্দ্র ইশারায় তাকে কাছে ডাকলেন এবং নিচু স্বরে বললেন, এখনও কি কেউ সন্দেহ করেছে? আরাফ বলল, বোধহয় কামিনী ম্যাম একটু লক্ষ্য করছেন, তবে নিশ্চিতভাবে এখনও কিছু হয়নি। রাজেন্দ্র বললেন, ভালো, যত বেশি কষ্ট সহ্য করবে তত গভীরভাবে বুঝবে এই সিস্টেমটা কতটা অন্তঃসারশূন্য। মনে রেখো, নিজের আসল উদ্দেশ্য ভুলে যেও না। আরাব বলল, জি স্যার। এই বলে সে চলে গেল। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ড এই দৃশ্যটি দেখছিল। সে পুরো ব্যাপারটা বুঝতে না পারলেও তার মনে সন্দেহের দানা বাঁধল। সন্ধ্যায় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ৫ তলার প্রিন্টারটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিল এবং মিটিংয়ের জন্য জরুরি কন্ট্রাক্ট ডকুমেন্টগুলো আটকে গেল। সবাই ঘাবড়ে গেল এবং মিস কামিনী খুব রেগে গেলেন। তিনি জোরে চিৎকার করে বললেন, কেউ এটাকে ঠিক করছে না কেন? এই ছোট কর্মচারীরা কি শুধু চা বানাতেই জানে? প্রিয়া তখন সেখানেই ছিল। সে দেখল আরব সাথে সাথে এলো, প্রিন্টার খুলল, টোনার পরিবর্তন করল এবং সিস্টেমটি রিস্টার্ট করল। ৫ মিনিটের মধ্যে প্রিন্টার চালু হয়ে গেল। আরব শান্তভাবে বলল, হয়ে গেছে। প্রিয়া হাসল, কিন্তু কামিনীর মুখে হিংসার ছাপ স্পষ্ট ছিল। তিনি শুধু এটুকুই বললেন, যারা চা বানাতে পারদর্শী তাদের টেকনোলজি সম্পর্কে এত জ্ঞান কোথা থেকে আসে? আরব এবারও কিছু বলল না। সেদিন রাতে আরব যখন তার ছোট ঘরে বসে ডায়েরি লিখছিল, তখন তার ফোনে আরেকটি কল এলো। আরব বাবা, আজ আমি তোমার রিপোর্ট দেখেছি। খুব নিখুঁতভাবে প্রস্তুতি নিচ্ছ। ১ সপ্তাহের মধ্যে তোমার প্রথম মূল্যায়ন রিপোর্টের পর্যালোচনা করা হবে। আরব বলল, ঠিক আছে স্যার, আমি সব প্রস্তুতি নিয়ে নেব। আর হ্যাঁ, আজ প্রিয়া ম্যাম আমার ইনভেন্টরি রিপোর্ট দেখেছেন। ওনার একটু সন্দেহ হয়েছে। ওপাশ থেকে বলা হলো, অসুবিধা নেই। মাঝে মাঝে বিশ্বাসও সন্দেহের রূপে আসে। কলটি কেটে গেল।
আরব ডায়েরিতে লিখল, কষ্ট সহ্য করা, অপমান সহ্য করা, মৌন থাকা, এই সব কিছুর মধ্যেও এক ধরনের শক্তি আছে। যারা বোবা বলে মনে হয় তারাই প্রায়শই সবচেয়ে গভীর জিনিস বুঝতে পারে। আমি শুধু এটাই দেখছি যে কে কখন মুখোশ খুলে ফেলে আর কে চিরকালের জন্য সেই মুখোশের অংশ হয়ে যায়। ওই সময় প্রিয়া তার বাড়ির বারান্দায় বসেছিল, হাতে চায়ের কাপ, আর মনটা কোথাও হারিয়ে গিয়েছিল। তার আরবের মুখটা মনে পড়ছিল, তার কথা, তার নম্রতা আর তার চোখের ক্লান্তি। সে নিজেকেই বলল, এই ছেলেটা অন্যরকম কিছু। সে ফোন তুলে হোয়াটসঅ্যাপ খুলল এবং আরফকে একটি মেসেজ টাইপ করল, তোমার রিপোর্টিং স্টাইল খুব প্রফেশনাল, কখনো ফিনান্স টিমে ট্রাই করেছ? আরফ কয়েক সেকেন্ড পর জবাব দিল, কখনো না, তবে আপনি বললে শিখতে রাজি আছি। প্রিয়া হাসল। তার মনে হচ্ছিল হয়তো এবার সে এমন কারোর সঙ্গ পেয়েছে যে এই ভিড়ের মাঝে আলাদা এবং যে সত্যি কিছু বদলে দিতে পারে। পরের কয়েকদিনে অফিসের গতি প্রকৃতিতে কোনো বড় পরিবর্তন হল না। মানুষগুলো সেই একই ছিল, ব্যবহারও তাই। কিন্তু যে জিনিসটা ধীরে ধীরে বদলাচ্ছিল তা হল আরাফ এবং প্রিয়ার মধ্যে কথোপকথন। সেই কথাবার্তা যা শব্দের মাধ্যমে নয়, বরং নীরবতা, বোঝাপড়া এবং ছোট ছোট সাহায্যের মাধ্যমে তৈরি হচ্ছিল। আরব এখন রোজ সকালে সবার আগে এসে মিটিং রুম তৈরি করত, চা বানাত এবং নিজের ডেস্কে বসে সারা দিনের কাজের তালিকা তৈরি করত। প্রিয়া, যে আগে তাকে একজন সাধারণ সহকারী মনে করত, এখন তার কাজের মধ্যে এমন এক গাম্ভীর্য এবং বিচক্ষণতা দেখতে পাচ্ছিল যা একজন অভিজ্ঞ কর্মকর্তার মধ্যেও মেলাভার। একদিন যখন প্রিয়ার ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেল এবং আইটি ডিপার্টমেন্ট থেকে কেউ দ্রুত আসতে পারল না, তখন সে ঠাট্টা করে আরফকে বলল, তুমি কি টেক সাপোর্টও জানো? আরফ কোনো কথা না বলে ল্যাপটপটি নিল, ব্যাটারি খুলে রিসেট করল এবং 5 মিনিটের মধ্যে মেশিনটি আবার চালু করে দিল। প্রিয়া হেসে বলল, তুমি তো দেখি জ্যাক অফ অল ট্রেডস। আরফ আলতো করে মাথা নিচু করে বলল, প্রয়োজন মানুষকে শিখিয়ে দেয় ম্যাম। সেদিন দুপুরে ক্যান্টিনে খুব ভিড় ছিল। আরফ খাওয়ার জন্য জায়গা পাচ্ছিল না। প্রিয়া, যে আগেই বসেছিল, সে হাতের ইশারায় ডাকল, এখানে বসো। আরফ একটু ইতস্তত করছিল, কিন্তু প্রিয়া আবারও অনুরোধ করলে দুজনে একই টেবিলে বসে চুপচাপ খেতে লাগল। কিছু লোক এই দৃশ্য দেখল এবং ইশারায় কথা বলতে শুরু করল। করণ বিদ্রুপ করে বলল, দেখো তো কানবো, আমাদের ম্যাডাম এখন ট্রেইনিদেরও লাঞ্চ ডেটে ডাকছেন। প্রিয়া শুনল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না। কিছুক্ষণ পর সে আরফকে জিজ্ঞেস করল, তুমি এত সংযমী কিভাবে? যে যাই বলুক তুমি কখনো খারাপ মানো না। আরফ কিছুক্ষণ ভেবে বলল, কারণ আমি জানি মানুষ কাউকে ততক্ষণ বোঝে না যতক্ষণ না সে তাদের মতো দেখতে হয়। আমি শুধু নিজের কাজ করছি এবং হয়তো একদিন এই মানুষগুলোও জেনে যাবে আমি কে। তার চেয়েও বেশি জরুরি এটা জানা যে আমি কি। প্রিয়ার প্রথমবারের মতো মনে হল আরফ শুধুমাত্র একজন কর্মচারী নয়। না, এটা একটা দৃষ্টিভঙ্গি, একটা চিন্তা যা বোধহয় এই দ্রুতগতির চাকচিক্যে ভরা দুনিয়ায় কোথাও হারিয়ে গিয়েছিল। সন্ধ্যায় যখন বেশিরভাগ মানুষ বাড়ি চলে গিয়েছিল, আরব অফিসের পুরনো ফাইলগুলো স্ক্যান করছিল। সেই সময় প্রিয়া নিজের ঘর থেকে বেরিয়ে এলো এবং তার কাছে এসে বলল, যদি অবসর থাকে তবে কি তুমি কিছুক্ষণ বসতে পারো? আরব মাথা নাড়ল। দুজনে অফিসের কমন এরিয়াতে বসল, যেখানে হালকা আলো আর বাইরে বৃষ্টির ফোঁটার শব্দ পরিবেশটাকে আরও শান্ত করে তুলেছিল। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তোমাকে বলি, আমি আগে কখনো কাউকে বলিনি, কিন্তু এই অফিসে আমাকেও একসময় অনেক কিছু সহ্য করতে হয়েছিল। যখন আমি প্রথমবার একজন বড় ক্লায়েন্টের সাথে হওয়া অসততা ফাঁস করেছিলাম, তখন আমারই সিনিয়র আমাকে সাসপেন্ড করার হুমকি দিয়েছিল। আরব ধীরে সরে জিজ্ঞেস করল, তারপর কি করলেন আপনি? প্রিয়া বলল, আমি ইস্তফা দিয়েছিলাম, কিন্তু চেয়ারম্যান স্যার আমার সততা দেখেছিলেন এবং আমাকে আবারও ডেকে নিলেন, এবার সরাসরি ওনার পার্সোনাল সেক্রেটারি হিসেবে। আরব তার দিকে তাকালো, তার চোখে একটা বিশ্বাস ছিল। সে জিজ্ঞেস করল, আপনার কখনো ভয় লাগেনি? প্রিয়া বলল, লেগেছিল, কিন্তু নিজের কাছে মিথ্যে বলা তার চেয়েও বড় ভয় ছিল। তাদের দুজনের কথোপকথন এবার এক নতুন গভীরতা ছুঁয়ে যাচ্ছিল। এগুলো শুধু কাজ সংক্রান্ত কথা ছিল না, এগুলো ছিল জীবনের সত্যতা যা দুটো সৎ হৃদয়কে কাছাকাছি আনছিল। কিছুক্ষণ পর প্রিয়া আরবকে জিজ্ঞেস করল, তোমার চোখে এমন কিছু আছে যেন তুমি অনেক কিছু দেখে ফেলেছ, তাও এত শান্ত কিভাবে থাকো? আরব হেসে জবাব দিল, কারণ যারা ঝড়ের সাথে লড়াই করে তারা ঢেউকে ভয় পায় না। ইতিমধ্যেই কামিনী রাঠি আরও সতর্ক হয়ে গিয়েছিলেন। ওনার মনে হতে লাগলো যে প্রিয়া আর আরবের মধ্যে কিছু চলছে, হয়তো কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র। একদিন তিনি নিজের ক্যাবিনে করোনার দীপককে ডাকলেন, আমি চাই তোমরা দুজনেই এই আরবের ওপর নজর রাখো। আমার মনে হয় না এই ছেলেটা ততটা সোজা যতটা দেখাচ্ছে, আর এই প্রিয়া শর্মা প্রয়োজনের চেয়ে বেশি বন্ধুত্ব দেখাচ্ছে। করণ জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় ও কোনো ইন্টারনাল এজেন্ট? কামিনী বললেন, সম্ভব, অথবা ও কোনো রেফারেন্সে এসেছে আর কোনো উঁচু পদের জন্য তৈরি করা হচ্ছে। আমার রিপোর্ট চাই, প্রতি সপ্তাহে প্রতিটা পদক্ষেপের।
এখন বিষয়টা আর ইগোতে সীমাবদ্ধ ছিল না, এটা একটা পার্সোনাল এজেন্ডা হয়ে গিয়েছিল। সেই রাতে আরফ তার ডায়েরিতে আরও একটি পাতা ভরল। যখন কেউ তোমার নীরবতাকে ভয় পেতে শুরু করে, তখন বুঝবে তোমার মৌনতায় শক্তি আছে। এই লোকেরা এখন আমাকে মেপে দেখছে, কিন্তু তারা জানে না যে আমি কোনো দাড়িপাল্লায় আসি না। অফিসের অলিন্দে কিছু একটা বদলাচ্ছিল। দুজন মানুষ, একজন যে নিজের সত্যে স্থির ছিল এবং একজন যে তার সত্যকে দেখতে পাচ্ছিল, ধীরে ধীরে এক পরিবর্তনের ভিত রাখছিল। কিন্তু প্রতিটি ভিত ভাঙার মতো লোকও থাকে। ঝড় এখনও পুরোপুরি আসেনি, কিন্তু তার পদধ্বনি এবার শোনা যেতে শুরু করেছিল। মহাদেবা গ্রুপের দপ্তরে প্রতিদিনের মতো আরও একটি ব্যস্ত সোমবারের সকাল ছিল। কিন্তু এবার পরিবেশে কিছু একটা আলাদা ছিল, একটি হালকা উত্তেজনা, যেমনটা কোনো ঝড় আসার আগের স্তব্ধতা হয়। তৃতীয় তলায় অবস্থিত মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ডিপার্টমেন্টে ব্যস্ততা তুঙ্গে ছিল। একটি বহুচর্চিত জাপানি কোম্পানির সাথে কোটি কোটি টাকার ডিল নিয়ে কাজ চলছিল এবং তার জন্য ফাইনাল প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছিল। এই ডিল কোম্পানির সম্মানের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নিরাপত্তা, গোপনীয়তা এবং নির্ভরযোগ্যতার বিশেষ খেয়াল রাখা হচ্ছিল। প্রিয়া, যে এই প্রজেক্টের প্রধান সমন্বয়ক ছিল, রাত জেগে কাজ করছিল। কিন্তু সেই সকালে যখন সবাই মিটিংয়ের জন্য জড়ো হল, হঠাৎ কোম্পানির লিগ্যাল হেড শ্রী সঞ্জয় পিল্লাই একটি চমকে দেওয়া খবর দিলেন। আমরা তথ্য পেয়েছি যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডকুমেন্টের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছে। এটি সেই তথ্য যা আমরা জাপানি কোম্পানির সাথে শেয়ার করার পরিকল্পনা করেছিলাম। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তক্ষুনি নিজের সিস্টেমে লগ ইন করে চেক করল, কিন্তু অস্বাভাবিক কিছু ছিল না। কামিনী রাঠি সবার আগে প্রতিক্রিয়া দিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেহেতু এই ডকুমেন্টটি শুধুমাত্র সীমিত কিছু মানুষের কাছে ছিল, আমাদের তদন্ত করতেই হবে। 1 ঘন্টা পর আইটি বিভাগের রিপোর্ট সামনে এলো। রাত 1টার সময় কেউ সিস্টেমে লগ ইন করে ফাইলটি অ্যাক্সেস করেছিল এবং একটি বাইরের মেইল আইটিতে ফরওয়ার্ড করে দিয়েছিল। আইপি অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট ট্র্যাকিং থেকে জানা গেল যে এই লগ ইন প্রিয়া শর্মার আইডি থেকে হয়েছিল। প্রিয়ার গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, এটা অসম্ভব। আমি তো রাত 6টার পর অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে নতুন করে লগ ইন করিনি। সঞ্জয় পিল্লাই কঠোর স্বরে বললেন, কিন্তু সিস্টেম বলছে যে ফাইল আপনার আইডি থেকেই খোলা হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে। কামিনী এবার নিজের পুরো শক্তি লাগিয়ে দিলেন। আপনি কি জানেন প্রিয়া, এই ডেটা লিক কোম্পানির জন্য কতটা ক্ষতিকর? আপনি কি জানেন এই স্তরের গাফিলতির জন্য ক্রিমিনাল কেসও হতে পারে? প্রিয়ার চোখে জল ভরে এলো। সে একে একে সবার দিকে তাকালো, কিন্তু কেউ তার চোখের দিকে তাকাচ্ছিল না। দীপক মিশ্রা নিজের চেয়ারে হেলান দিয়ে বললেন, আমাদের লিগ্যাল বিভাগের পরামর্শ নেওয়া উচিত। ঠিক সেই সময় আরব করিডোর দিয়ে কন্ট্রাক্ট ফাইল নিয়ে যাচ্ছিল। মিটিং রুম থেকে চড়া গলার আওয়াজ আসছিল। সে মুহূর্তের জন্য থমকে ভেতরে উঁকি দিল। সামনে প্রিয়া একা দাঁড়িয়েছিল, সবার প্রশ্নবোধক দৃষ্টির মাঝে। সে এগিয়ে গেল এবং দরজা না ধাক্কিয়েই ভেতরে ঢুকে পড়ল। সে শান্তভাবে বলল, মাফ করবেন, আমার মনে হয় এই বিষয়ে ফয়সালা নেওয়ার আগে আরও কিছু তদন্ত হওয়া উচিত। কামিনী রেগে গিয়ে বললেন, এই মিটিং শুধু সিনিয়র স্টাফদের জন্য, তুমি এখানে কি করছো? আরব সে একই শান্ত স্বরে বলল, আমি কোনো ফয়সালা বদলাতে আসিনি, শুধু একটি পরামর্শ দিতে এসেছি। প্রিয়া শর্মা একজন দায়িত্বশীল কর্মকর্তা। যদি এই অভিযোগ সত্যি হয়, তবে ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যদি না হয়, তবে এটি কোম্পানির আদর্শের উপর প্রশ্ন। আমাদের সিসিটিভি ফুটেজ এবং নেটওয়ার্ক লগের পুরো ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করা উচিত। ঘরে এক মুহূর্তের জন্য সন্নাটা নেমে এলো। কামিনী বিদ্রুপ করে বললেন, বাহ, একজন চাওয়ালা এখন আমাদের সাইবার ফরেন্সিকের পরামর্শ দেবে। আরাফ প্রথমবারের মতো তার চোখের দিকে চোখ রেখে বলল, সত্যের পরামর্শ কখনো ছোট পথ থেকে আসে না ম্যাম। আর যদি কোম্পানির ভরসা চাই, তবে আগে তাকে ন্যায়ের ওপর ভরসা করতে হবে। কিছুক্ষণ পর রাজেন্দ্র মেহরার অফিস থেকে কল এলো। তিনি স্পষ্ট নির্দেশ দিলেন যে যে কোনো সিদ্ধান্তের আগে পুরো ফরেন্সিক রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হোক। 3 দিন পর আইটি বিভাগের নতুন রিপোর্ট সামনে এলো। রাত 12:48 সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে মিসেস কামিনী রাঠি নিজের অতিরিক্ত অ্যাক্সেস ব্যবহার করে প্রিয়ার সিস্টেম থেকে ফাইলটি খোলেন। তিনি কিবোর্ড দিয়ে কিছু টাইপ করলেন, মেইল পাঠালেন এবং তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার চালাকি এখানেই শেষ হয়নি। তিনি সেই রাতে পরে নিজের আইডি থেকে আনজানে লগ আউট না করার একটি মেইলও পাঠিয়েছিলেন,
যাতে কালকে সন্দেহের তীর ওনার দিকে না যায়। কিন্তু ডিজিটাল প্রমাণ মিথ্যে বলে না। প্রিয়াকে তক্ষুনি ক্লিনচিট দেওয়া হলো, কিন্তু সে সেই মিটিং রুমের স্মৃতি ভুলতে পারল না, যেখানে কেউ তার পাশে দাঁড়ায়নি, একজন মানুষ ছাড়া। সেই সন্ধ্যায় প্রিয়া যখন নিজের ডেস্কে ফিরছিল, সে দেখল আরব কোণে বসে একটি নতুন রিপোর্টের ওপর কাজ করছে। সে তার কাছে গেল এবং কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যদি তুমি না থাকতে তবে হয়তো আমি এখন এখানে থাকতাম না। আরব মাথা না তুলেই বলল, আমি শুধু সেটাই বলতে পেরেছিলাম যা বাকি সবার বলা উচিত ছিল। প্রিয়া জবাব দিল, কিন্তু তুমি বলেছ, এটাই তফাৎ। সেই রাতেই মহাদেবা গ্রুপের অভ্যন্তরীণ নীতি কমিটি মিসেস কামিনী রাঠিকে তৎক্ষণাৎ বরখাস্ত করল। বিষয়টি লিগ্যাল টিমের কাছে পাঠানো হলো। রাতে আরফ তার ডায়েরির পাতা উল্টাচ্ছিল। সে লিখল, আজ আমি দেখলাম যে যখন একজন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, তখন সে কেবল নিজেকেই বাঁচায় না, বরং আরও একজন মানুষকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আজ একটি ষড়যন্ত্র ভাঙল, আরেকটি ভরসা তৈরি হল। এটাই বোধহয় আমার এই যাত্রার প্রথম ধাপ। মহাদেবা গ্রুপের দপ্তরে অনেক বছর ধরে কাজ করা কর্মীরা প্রথমবার দেখল যে একজন ট্রেইনি, যার দায়িত্ব শুধু চা জল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, সে একটি বড় মিটিংয়ে ঢুকে পড়েছিল এবং এমন কিছু বলে দিয়েছিল যা সবার মনে ছিল কিন্তু কারো মুখে আসেনি। কামিনী রাঠির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছিল। তাকে বরখাস্ত করা হলো এবং মামলাটি কোম্পানির লিগ্যাল টিমের কাছে সোপর্দ করা হলো। কিন্তু এটি কেবল একটি শাস্তিমূলক ব্যবস্থা ছিল না, এটি একটি সংকেত ছিল যে কিছু বদলাতে চলেছে। আর সেই বদলের শুরুটা হয়েছিল সেই ছেলেটির হাত ধরে, যাকে মানুষ এখন পর্যন্ত কেবল সহকারী বা চাওয়ালা বলে ডাকত। পরের দিন সকালের বাতাসে এক নতুন কৌতূহল ছিল। মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করছিল, আরে ওই আরবকে কি করে সবার সামনে এত কনফিডেন্স নিয়ে বলে দিল? ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, মনে হয় না ও সাধারণ ছেলে, হতে পারে চেয়ারম্যানের আত্মীয়। কিন্তু আরব সবসময়কার মতোই শান্ত আর সাধারণই ছিল। সে যথাসময়ে পৌঁছালো, মিটিং রুম পরিষ্কার করল, চা বানালো এবং নিজের কোনায় বসে নিজের ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে একটি এমার্জেন্সি স্টাফ মিটিং ডাকা হলো। এবার মিটিং রুম নাম্বার 4-এ চেয়ারম্যান স্বয়ং উপস্থিত ছিলেন, শ্রী রাজেন্দ্র মেহরা। ঘরটি কানায় কানায় পূর্ণ ছিল। সব বিভাগের প্রধান, সিনিয়র ম্যানেজার এবং স্টাফ সদস্যরা একত্রিত হয়েছিলেন। রাজেন্দ্র কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বিষয়ে আসা শুরু করলেন। গত কয়েকদিনে যা হয়েছে তা কেবল নিরাপত্তার ত্রুটি ছিল না, তা ছিল আমাদের সংস্কৃতির পরীক্ষা। যখন একজন নির্দোষের উপর অভিযোগ উঠল, তখন কি কেউ তার জন্য আওয়াজ তুলেছিল? ঘরে শূন্যতা ছিল। কেবল একজন ব্যক্তি তুলেছিল, এবং সে ছিল আমাদের ট্রেনি আরব। সবার দৃষ্টি একসাথে পেছনের দিকে ঘুরল। আরব, যে ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, চুপচাপ নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। রাজেন্দ্র বললেন, আপনারা সবাই জানতে চান আরবকে? তবে শুনুন, ও আমার ছেলে আরব মেহরা। আর ও শুধু ট্রেনই নয়, বরং আমাদের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব দিচ্ছে। হলে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। চোখগুলো ছানা বড়া হয়ে গেল, মুখ হাঁ হয়ে রইল। কিছু মুখে অবাক হওয়ার ছাপ ছিল, কিছুতে অনুশোচনা আর কিছুতে ভয়। করণ, যে এতদিন ঠাট্টা উড়াত, নিজের চেয়ারে কুঁকড়ে গেল। দীপক মিশ্রের কপালে ঘাম দেখা দিল, আর অনেক মানুষ মাথা নিচু করে বসে রইল। রাজেন্দ্র আরও বললেন, আমি আরবকে কোনো বিশেষ অধিকার ছাড়াই এই কোম্পানিতে পাঠিয়েছিলাম, যাতে ও একদম নিচুতলার সত্যটা বুঝতে পারে। আমরা ভেবেছিলাম এটি প্রশিক্ষণ হবে, কিন্তু এটি তো চরিত্রের পরীক্ষা হয়ে দাঁড়াল। আর আমি গর্বিত যে ও কেবল জ্ঞান নয়, সংবেদনশীলতা এবং নেতৃত্বের পরিচয় দিয়েছে। মিটিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে এলো, কিন্তু কেউ আরভের সাথে চোখ মেলাতে পারছিল না। প্রিয়া সবার শেষে বেরোল। সে ধীরে ধীরে আরভের কাছে এলো। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি আগে কখনো বলনি কেন? আরভ হেসে বলল, কারণ আমি চেয়েছিলাম মানুষ আমাকে চিনুক আমার কাজ দিয়ে, আমার নাম দিয়ে নয়। প্রিয়ার চোখ ভিজে এলো। সেদিন যদি তুমি আমার জন্য কথা না বলতে, তবে হয়তো আমি ভেঙে পড়তাম। আরভ প্রথমবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল, সত্যের জন্য কথা বলা আমার কর্তব্য ছিল, কোনো করুণা নয়। সেই সন্ধ্যায় আরভকে চেয়ারম্যানের অফিসে ডাকা হলো। রাজেন্দ্র জিজ্ঞেস করলেন, প্রস্তুত? আরভ জবাব দিল, অর্ধেক রাস্তায় আছি। চেয়ারম্যান বললেন, তুমি যা সহ্য করেছ তা থেকে অনেক কিছু শিখেছ নিশ্চয়ই। আরভ বলল,
প্রতিটি অপমান আমাকে বিনম্রতা শিখিয়েছে, আর প্রতিটি নীরবতা আমাকে ভাবনার গভীরতা দিয়েছে। রাজেন্দ্র কিছুক্ষণ আরফকে লক্ষ্য করলেন, তারপর বললেন, তুমি এখন কেবল নামের উত্তরাধিকারী নও, তুমি সেই নেতৃত্বের যোগ্য যে অন্যের আওয়াজ হতে পারে। কিন্তু আরফের আসল পরিচয় সামনে আসতেই অফিসের বাতাস আবার বদলাতে শুরু করল। এখন মানুষ হঠাৎ করেই স্যার বলে সম্বোধন করতে শুরু করল। যারা আগে অবজ্ঞা করত তারা এখন হাত জোর করে নমস্কার করতে লাগল। কিন্তু আরভের মধ্যে কিছুই বদলাল না। সেই একই জামাকাপড়, সেই একই কাজ, সেই একই সরলতা। হ্যাঁ, এখন সে নিজের কাজের সাথে সাথে স্টাফদের কাজ করার পদ্ধতিও নোট করছিল, তবে এখন প্রকাশ্যেই। কিছুদিন পর আরও একটি স্টাফ মিটিং রাখা হলো। এবার বিষয় ছিল নীতি এবং নেতৃত্বের নতুন পলিসি। আরব মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি এখানে এসেই দুটো কথা শিখেছি। প্রথমত, মানুষ আপনার পোশাক দেখে আপনাকে বিচার করে, এবং দ্বিতীয়ত, যখন আপনি চুপ থাকেন তখন মানুষ আপনাকে দুর্বল মনে করে। কিন্তু সত্যিটা হল, নীরবতাও শক্তি হতে পারে যদি তাতে সঠিক বোধ আর উদ্দেশ্য থাকে। তারপর সে একটি ছোট ডায়েরি বের করল। আমি এখানে যা কিছু দেখেছি সব এতে লেখা আছে, কোনো নির্দিষ্ট নামের সাথে নয়, শুধু দৃষ্টিভঙ্গির সাথে, যে আমরা একে অপরের সাথে কেমন ব্যবহার করি। এখন সময় এসেছে এই কোম্পানিকে কেবল মুনাফা দিয়ে নয়, বরং মানবতা দিয়েও মাপার। ঘরে করতালি শব্দ বেজে উঠল। কিন্তু প্রতিটি আলোর পাশে একটি ছায়াও থাকে, এবং কিছু মানুষ এখনও এই বদলে খুশি ছিল না। কারণ যখন কেউ ভয় ছাড়া সত্য বলতে শুরু করে, তখন সবচেয়ে আগে তারাই ভয় পায় যারা সবসময় অন্যদের চুপ করিয়ে রেখেছে। আর এই ভয় এবার পরবর্তী অধ্যায়ের ভূমিকা হতে চলেছিল। আরব মেহরার আসল পরিচয় মাহাদেবা গ্রুপের অল ইন্ডিয়া এক ঝড় তুলে দিয়েছিল। যেখানে কিছু মানুষ তাকে এখন আরও বেশি সম্মান দিতে শুরু করেছিল, সেখানেই অনেক পুরনো কর্মচারী অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। যেসব মানুষ বছরের পর বছর এখানে পরিশ্রম করেছিলেন, তাদের পক্ষে এটি মেনে নেওয়া কঠিন হচ্ছিল যে একজন চাওয়ালার মতো কাজ করা ছেলে হঠাৎ তাদের সিনিয়র হয়ে গেল। গোপনে অনেক বিভাগে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। করণ দীপককে বলল, ওটা একটা নাটক ছিল, সব আগে থেকে ক্লিপ পাঠিল, আমরা বোকা বনে গেছি। দীপক যোগ করল, হ্যাঁ, আর এখনও নৈতিকতার কথা বলে যেন আমরা সবাই চরিত্রহীন। এসবই লোক দেখানো, চেয়ারম্যানের ছেলে না হলে কেউ ওকে পাত্তাই দিত না। অন্য কেউ বলল, কিছু সিনিয়র তো নিজেদের পরিচিতদের মাধ্যমে খোঁজ খবর নেওয়াও শুরু করে দিয়েছিল যে আরফকে এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব কেন দেওয়া হচ্ছে। এরই মধ্যে একদিন অফিসের লবিতে লাগানো নোটিশ বোর্ডে একটি নতুন মেমো টাঙানো হলো। কোম্পানির আভ্যন্তরীণ মূল্যায়নের জন্য সব বিভাগীয় প্রধান বেধাজকেতে আশা করা হচ্ছে যে তারা তাদের টিমের নৈতিকতা, সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট সরাসরি ফাউন্ডারের অফিসে জমা দিতে হবে। এটি ছিল আরবের প্রথম অফিসিয়াল পদক্ষেপ। এখন পর্যন্ত মানুষ তাকে কেবল একটি নতুন পরিচয় দেখছিল, কিন্তু এখন তারা তার অধিকারও অনুভব করতে শুরু করেছিল। অন্যদিকে প্রিয়া শর্মার জন্য এই সময়টা মানসিকভাবে খুব জটিল ছিল। সে জানত যে আরব এখন আর একজন সাধারণ সহকর্মী নয়, কিন্তু তার চোখে আরব এখনও সেই ব্যক্তি ছিল যে কোনো স্বার্থ ছাড়াই তার পাশে দাঁড়িয়েছিল। এক সন্ধ্যায় যখন দপ্তর খালি হয়ে গিয়েছিল, প্রিয়া ছাদে দাঁড়িয়ে মুম্বাইয়ের আলো ঝলমলে সন্ধ্যা দেখছিল। তখনই আরবও সেখানে চলে এলো। সে ধীরে ধীরে বলল, তুমি জানো প্রিয়া, আগে যখন আমি এখানে আসতাম তখন মানুষ আমার থেকে চোখ ফিরিয়ে নিত। এখন যখন আমি আসি, মানুষ বেশিক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু এখন চোখগুলো ভয়ে নিচু হয়ে থাকে। প্রিয়া তার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, তোমার কেমন লাগে? আরব জবাব দিল, শূন্যতা। কারণ যে সম্মান ভয় থেকে পাওয়া যায় তা কেবল লোক দেখানো হয়, আর আমি লোক দেখানো নয়, বরং সত্যের সাথে যুক্ত হতে চাই। প্রিয়া জিজ্ঞেস করল, তবে তুমি দেখাও না কেন যে তুমি সত্যনিষ্ঠ? আরফ বলল, কারণ সত্যকে দেখাতে হয় না, সময় তা প্রমাণ করে দেয়। পরের দিন আরব আরও একটি ঘোষণা করল। বর্তমান কাজের সংস্কৃতি এবং কর্মচারীদের অভিজ্ঞতা বোঝার জন্য সব স্টাফ মেম্বারদের একটি গোপনীয় সার্ভে পাঠানো হবে। এতে কাউকে পরিচয়ের ভিত্তিতে বিচার করা হবে না, বরং ব্যবহার এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিচার করা হবে। সার্ভের ফলাফল কোম্পানির নতুন মানবতা নির্ভর নীতি তৈরিতে সাহায্য করবে। এটি শুনে বিরোধ আরও তুঙ্গে উঠল। কিছু সিনিয়র ম্যানেজার একে লুকানো তদন্ত বলে নিজেদের অসন্তোষ প্রকাশ করলেন। করণ কর্মচারীদের গ্রুপে লিখল, এখন প্রত্যেককে যাচ করা হবে, তাও সেই ছেলের দ্বারা যে এখানে চা পরিবেশন করেছিল। কিন্তু আরও একটি মেসেজ এলো যা সবাইকে চুপ করিয়ে দিল। সে কোনো ছেলে নয়, সে সেই ব্যক্তি যে তখন আওয়াজ তুলেছিল যখন পুরো ঘর চুপ ছিল।
যদি এমন মানুষ মূল্যায়ন করে তবে হয়তো প্রথমবার বিচার হবে। এই মেসেজটি প্রিয়া শর্মার ছিল। সার্ভে শুরু হল। স্টাফরা মন খুলে নিজেদের মতামত দিল। কেউ নেতৃত্বের অভাবকে চিহ্নিত করল, কেউ অফিসের ভেতরের বৈষম্যের কথা বলল, আর কেউ কেউ এটিও স্বীকার করল যে তারা নিজেরাও এবার বদলাতে প্রস্তুত। সার্ভের ফলাফল অনেকেরই চোখ খুলে দিল। যেসব বিভাগে আগে চাপ আর ভয়ের পরিবেশ ছিল, সেখানে এখন আলোচনা আর সহযোগিতার প্রয়োজন আছে বলে মেনে নেওয়া হল। আরএফ যখনই রিপোর্ট চেয়ারম্যানের হাতে তুলে দিল, তখন রাজেন্দ্র মেহরা বললেন, তুমি যে উদ্যোগ নিয়েছ তা যে কোনো দামি ডিগ্রির চেয়ে অনেক বড়। নেতৃত্বের মানে বদল আনা নয়, বদলের কারণ হওয়া। কিন্তু প্রতিটি আলোর নিজস্ব একটি ছায়া থাকে। কামিনী রাঠি, যাকে বরখাস্ত করা হয়েছিল, তিনি এখনও কোম্পানিতে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের কিছু পুরনো সহকর্মীর সাথে যোগাযোগ করলেন এবং ভেতরে ভেতরে এক অসন্তোষের জোট তৈরি করতে লাগলেন। আমরা এই কোম্পানিকে বানিয়েছি, আর এখন একটা নতুন ছেলে আমাদের শেখাবে নৈতিকতা কি? এই ভাবনা কিছু সিনিয়রের মনে বাসা বাঁধছিল। ঠিক সেই সময় আরাফ প্রিয়াকে জিজ্ঞেস করল, যদি তোমার মনে হয় যে আমার পরিচয় লুকিয়ে আমি তোমার সাথে প্রতারণা করেছি, তবে কি তুমি আমার থেকে আলাদা হয়ে যেতে? প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি তুমি নিজের পরিচয়ের জোরে আমাকে বাঁচাতে, তবে হয়তো হ্যাঁ, কিন্তু তুমি নিজের নীরবতার জোরে আমার পাশে দাঁড়িয়েছ। তার মূল্য নামের চেয়ে অনেক বেশি। এক সপ্তাহ পর আরবের নেতৃত্বে সংবাদ সপ্তাহ আয়োজন করা হল, যেখানে প্রতিটি কর্মচারী মঞ্চ পেল, যেখানে তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং পরামর্শ ভাগ করে নিতে পারত। প্রথমবারের মতো নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে ম্যানেজিং হেড পর্যন্ত সবাই একই মঞ্চে এসে দাঁড়াল। একজন পরিচ্ছন্নতা কর্মী মঞ্চে এসে বলল, আজকের আগে কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কি ভাবছি, কিন্তু আজ আমি নিজেকে এই কোম্পানির অংশ মনে করি। আরফ হাসছিল, কিন্তু তার চোখে জল ছিল। সে জানল যে পরিবর্তন তখনই হয় যখন মানুষ শুধু সিস্টেমের অংশ নয়, বরং সেই সিস্টেমের নির্মাতা হয়ে ওঠে। কিন্তু এই পরিবর্তন সবার ভালো লাগার মতো ছিল না, কারণ যখন কোনো পুরনো কাঠামো নড়ে ওঠে, তখন সবার আগে সেই ইটগুলোই খসে পড়ে যা তাকে ভেতর থেকে ফোকলা করে রেখেছিল। আর এবার আরও একটি ধাক্কা আসতে চলেছিল। মাহাদেবা গ্রুপের সংবাদ সপ্তাহ পুরো সংস্থায় এক নতুন শক্তি ভরে দিয়েছিল। মানুষ এখন মন খুলে কথা বলতে শুরু করেছিল, একে অপরের কথা শুনতে শুরু করেছিল। প্রথমবারের মতো অনেক কর্মচারী অনুভব করল যে তারা কেবল সংখ্যা নয়, এই প্রতিষ্ঠানের এক জীবন্ত অংশ। কিন্তু প্রতিটি আলো নিজের সাথে অন্ধকারের ছায়াও নিয়ে আসে। সংবাদের এই সপ্তাহ যেমন যেমন সমাপ্তির দিকে এগোচ্ছিল, তার সাথেই কোম্পানির অলিন্দে একটি পুরনো নাম আবারও প্রতিধ্বনিত হতে লাগল, কামিনী রাঠি। কামিনী তখন পর্যন্ত বরখাস্তের মেয়াদে ছিলেন, কিন্তু গত কয়েকদিন ধরে তিনি কোম্পানির কিছু পুরনো সহযোগী এবং প্রভাবশালী ব্যবসায়িক পরিচিতিদের সাথে দেখা করা শুরু করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মাত্র একটি, ফিরে আসা। একদিন দুপুরে যখন আরাফ অফিসের ছাদে বসে পরবর্তী নীতি পর্যালোচনার রূপরেখা তৈরি করছিল, তখন তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। আরফ বলছ, একটি ধীর এবং কম্পিত কণ্ঠস্বর ছিল। আরফ বলল, জি, আপনি কে? কামিনী, আমি ক্ষমা চাইতে চাই। আরফ কিছুক্ষণ মৌন থেকে বলল, আপনার আমার কাছে নয়, প্রিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। কামিনী বললেন, আমি জানি আমি ভুল ছিলাম, কিন্তু আমার বাধ্যবাধকতা, আমার পরিস্থিতি, আমি কি দেখা করতে পারি? আরফ মাঝপথেই জিজ্ঞেস করল, হ্যাঁ। পরের দিন কোম্পানির কনফারেন্স রুম নম্বর 6-এ একটি বিশেষ বৈঠক রাখা হল। খুব সীমিত কিছু মানুষ উপস্থিত ছিলেন, আরব, প্রিয়া, চেয়ারম্যান রাজেন্দ্র মেহরা এবং কামিনী রাঠি। কামিনী ঘরে প্রবেশ করার সময় খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। তার চোখগুলো ফোলা ছিল, চুল অগোছালো এবং হাঁটাচলা ধীর। তিনি সামনের চেয়ারে বসলেন এবং কিছুক্ষণ নজর তুলতে পারলেন না। তারপর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি এই কোম্পানিকে আমার জীবনের 15 বছর দিয়েছি, কিন্তু যখন আরব এখানে এলো এবং আমি দেখলাম যে ও সবকিছু না বলেই অর্জন করছে, তখন আমার ভেতরে ঈর্ষা, ভয় আর নিরাপত্তাহীনতা একসাথে উথলে উঠল। আমি ভাবলাম আমার জায়গা বিপদে আছে এবং আমি ভুল করে ফেললাম। ভুল? প্রিয়া সংযত স্বরে জিজ্ঞেস করল। হ্যাঁ, কামিনী বললেন, এমন একটি অপরাধ যা আজও মনে করলে লজ্জা লাগে। আমি তোমাকে বদনাম করার চেষ্টা করেছি, তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছি, শুধু এই কারণে যে তুমি চুপচাপ ভালো কাজ করছিলে। প্রিয়া কিছু বলল না, তার চোখে কঠোরতা নয়, বরং এক বিষণ্ণতা ছিল। কামিনী বললেন, আমি সম্প্রতি জানতে পেরেছি যে আমার 10 বছর বয়সী মেয়ের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে।
প্রতি মাসে তার চিকিৎসা, তার স্কুল আর আমার ওপর একা লালন পালনের দায়িত্ব, এই সব আমাকে কঠোর বানিয়ে দিয়েছিল। আমি আমার ভেতরের ভয়কে আমার নৈতিকতার চেয়ে বড় হতে দিয়েছিলাম। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। আরাভ একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, কামিনীজি, আমরা সবাই ভয় পাই, কিন্তু ভয়ের কারণে আমরা অন্যদের ভেঙে ফেলব, এটা ঠিক নয়। আপনি যা করেছেন তা ভুল ছিল, কিন্তু আপনি আজ যা বললেন তা সাহসী। রাজেন্দ্র মেহরা গম্ভীর স্বরে বললেন, এই প্রতিষ্ঠানের নীতি স্পষ্ট, আমরা শৃঙ্খলার পাশাপাশি সংশোধনকেও গুরুত্ব দিই। আরাফ চেয়ারম্যানের দিকে তাকাল এবং তারপর কামিনীকে বলল, আমি আপনাকে সেই চেয়ারে ফিরিয়ে আনতে পারব না যেখান থেকে আপনি বিশ্বাস হারিয়েছেন, কিন্তু আমি আপনাকে একটি নতুন জায়গা দিতে প্রস্তুত, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগে, যেখানে আপনি পিছিয়ে পড়া শ্রেণীর সাথে কাজ করবেন, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের উপর কাজ করবেন। কামিনীর চোখে জল উপচে পড়ল। আপনি আমাকে দণ্ড নয়, সেবা দিচ্ছেন। আরফ বলল, না, আমি আপনাকে সেই সুযোগ দিচ্ছি যেখানে আপনি নিজেকে আবার খুঁজে পাবেন। বৈঠক শেষ হল। বাইরে বেরোনোর সময় প্রিয়া কয়েক কদম পেছনে থমকে দাঁড়াল। কামিনী তার কাছে এসে ধীরে ধীরে বললেন, প্রিয়া, তোমার জায়গায় আমি হলে হয়তো ক্ষমা করতে পারতাম না। প্রিয়া জবাব দিল, হয়তো আমিও পারিনি, কিন্তু চেষ্টা করছি। পরের কয়েক সপ্তাহে কামিনী নিজের নতুন বিভাগে কাজ শুরু করলেন। প্রথম কয়েকদিন সবকিছু বোঝার মতো মনে হল, কিন্তু যখন তিনি বস্তি এলাকার একটি বালিকাকে স্কুল ইউনিফর্ম হাতে দিলেন এবং সে হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম, তখন কামিনীর ভেতরে কোথাও বরফ গলতে শুরু করল। এক সন্ধ্যায় তিনি সিএসআর বিভাগের কোণে বসে থাকা আরাফকে দেখলেন এবং গিয়ে বললেন, আজ প্রথমবার কেউ আমাকে ম্যাম বলল, আর তার মানে কেবল পদমর্যাদা ছিল না, তা ছিল সম্মান। আরাফ জবাব দিল, সম্মান পদ থেকে নয়, প্রচেষ্টা থেকে মেলে। কোম্পানিতে এখন এক নতুন আলোচনা শুরু হয়েছিল, এই পরিবর্তন টিকবে কিনা। মানুষ এখনও লক্ষ্য করছিল, কিন্তু এবার ভয় থেকে নয়, আশা থেকে। আর ব্যক্তি নতুন পরিকল্পনা প্রস্তাব করল, মূল্য পুনর্নির্মাণ কর্মসূচি, যেখানে সেই কর্মচারীরা সুযোগ পাবে যারা অতীতে ভুল করেছে কিন্তু বদলানোর ইচ্ছা রাখে। আরফ বলল, আমরা ভুল করা মানুষদের বের করে দিতে পারি, অথবা তাদের এত ভালো পরিবেশ দিতে পারি যে তারা যেন পুনরায় সেই ভুল না করে। প্রশাসনিক বোর্ড এই উদ্যোগ গ্রহণ করল। সেই দিনের পর অনেক কর্মচারী যারা আগে খামোশ থাকত, এখন মন খুলে মিটিং, প্রজেক্ট আর আলোচনায় অংশ নিতে লাগল, কারণ এখন ভয় নয়, পরিবর্তন নেতৃত্ব দিচ্ছিল। রাতে নিজের ডায়েরিতে আরভ লিখল, কিছু সম্পর্ক সাজা দিয়ে নয়, সেবা দিয়ে বদলায়। আজ আমি দেখলাম যে একটি কঠোর মুখও গলতে পারে যদি তাকে সঠিক ভূমিকা দেওয়া হয়। আমি প্রতিশোধ নিইনি, আমি ভূমিকা বদলে দিয়েছি। হয়তো এটাই যে কোনো অন্যায়ের সবচেয়ে বড় উত্তর। মহাদেবা গ্রুপ এখন এক আলাদা রং ধারণ করেছিল। যেখানে আগে নীরবতা আর আনুষ্ঠানিকতার পরিবেশ থাকত, সেখানে এখন খোলাখুলি আলোচনা, স্বীকৃতি আর আত্মচিন্তন ছিল। কিন্তু আরাফ জানত যে এই পরিবর্তন এখনও ভাষা। আসল পরিবর্তন তখনই হয় যখন মানুষ প্রতিষ্ঠানকে শুধু কর্মস্থল নয়, বরং একটি জীবন সম্প্রদায় মনে করতে শুরু করে। এই চিন্তা নিয়ে আরাফ আরও একটি উদ্যোগের পরিকল্পনা করল, আত্মসংবাদ দিবস, যেখানে কোম্পানির প্রতিটি স্তরের কর্মচারী মঞ্চে এসে নিজেদের যাত্রা, সংগ্রাম আর প্রেরণা ভাগ করে নিতে পারবে। সবচেয়ে প্রথম অধিবেশনটি আরাফকে নিয়েই ছিল। ঘোষণা হতেই অফিসের চার কোণে পইচই পড়ে গেল। সে কি বলবে? হয়তো নিজের আসল কাহিনী বলবে। সে কি বলবে যে কেন সে এইসব করল? সেদিন দপ্তরের অডিটোরিয়াম পুরোপুরি পূর্ণ ছিল। কারো চোখে কৌতূহল ছিল, কারো চোখে সন্দেহ, আর কারো চোখে অপরাধবোধ। আরব মঞ্চে এলো, সেই সাধারণ সাদা কুর্তা আর নীল জিন্স পরে। সে কোনো ভূমিকা ছাড়াই বলতে শুরু করল, আমি এই কোম্পানিতে চা বানিয়েছি, মেঝে পরিষ্কার করেছি, ফাইল তুলেছি এবং অপমান সহ্য করেছি। অনেকবার নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি ভুল করছি? কিন্তু তারপর প্রতি সকালে যখন আমি নিজেকে আয়নায় দেখতাম, তখন একটি কথা পরিষ্কার হতো, যদি আমি এই সব ছেড়ে দিই, তবে আমিও সেই ব্যক্তিই হয়ে যাব যাকে আমি বদলাতে এসেছি। আমি আরফ মেহরা, চেয়ারম্যানের ছেলে, কিন্তু তার আগে আমি এই দেশের একজন সন্তান, যেখানে প্রতিদিন কোনো না কোনো মেহনতি মানুষ
শুধুমাত্র এই কারণে উপেক্ষিত হয় কারণ তার নাম বড় নয়, পোশাক দামি নয় বা গলার আওয়াজ চড়া নয়। ঘরে গভীর নিস্তব্ধতা ছিল। আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে নেতৃত্বের মানে ক্ষমতা নয়, সেবা। তাই আমি এখানে দাঁড়িয়েছি ক্ষমতা দেখানোর জন্য নয়, বরং এটা বলার জন্য যে আমিও শিখেছি, বদলেছি এবং এখন বদল আনার দায়িত্ব নিয়েছি। আমি তাদের সবার কথা শুনেছি যারা আমার ওপর রাগান্বিত ছিল। করণ, দীপক, সুমন। আমি জানি আপনাদের অনেকে আমার পদোন্নতিতে অস্বস্তিতে পড়েছেন এবং এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের কাছে কি কেউ কখনো জিজ্ঞেস করেছে যে আপনারা কি অনুভব করেন? সবাই নির্বাক। আজ আমি চাই না যে আপনারা আমাকে স্যার বলুন। আজ আমি চাই যে আপনারা আমাকে একজন সঙ্গী, একজন সহকর্মী হিসেবে গ্রহণ করুন। কারণ নেতৃত্ব উপরে দাঁড়িয়ে থাকায় নয়, সমানভাবে শোনার মধ্যে থাকে। তারপর আরব একটি ছোট ডায়েরি বের করল, সেই ডায়েরি যা সেই তার ট্রেনি থাকাকালীন প্রতি রাতে পূরণ করত। এই ডায়েরিতে আমি কেবল কাজের বিবরণ নয়, অনুভূতি নথিবদ্ধ করেছি। ভয়, প্রত্যাখ্যান, ছোট ছোট করুণা, যেমন প্রিয়ার সেই চুপচাপ এগিয়ে দেওয়া খাবারের থালা বা নিরাপত্তা রক্ষীর সেই হাসি যা আমার দিনটি ভালো করে দিয়েছিল। আমি জানলাম যে একটি প্রতিষ্ঠান কেবল নীতি বা কৌশল দিয়ে চলে না, বরং তার আত্মা তৈরি হয় সেই প্রতিটি মানুষকে নিয়ে, যারা সকালে সময় মতো আসে, কঠোর পরিশ্রম করে এবং রাতে ক্লান্ত হয়ে ফেরে, কোনো প্রশংসা বা তকমা ছাড়াই। করতালিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। আরব মাথা নত করল এবং মঞ্চ থেকে নেমে গেল। কোনো স্যালুটের প্রত্যাশা তার ছিল না এবং সে তা চায়নি। সেই আত্মসংবাদ দিবসের পর কোম্পানির দেয়ালে শুধু পরিকল্পনার পোস্টার নয়, মানুষের কাহিনীও স্থান পেল। প্রতিটি বিভাগকে একটি গল্পের দেয়াল দেওয়া হলো, যেখানে স্টাফরা তাদের জীবনের মুহূর্তগুলো ভাগ করে নিতে পারত, কোনো ভয় বা বিচার ছাড়াই। করণ, যে আগে আরবের সবচেয়ে কঠোর সমালোচক ছিল, এক সন্ধ্যায় আরবের কেবিনে এলো। আমি কি কয়েক মিনিট নিতে পারি? আরব বলল, অবশ্যই। করণ বলল, আমি প্রথম দিন থেকেই তোমাকে দুর্বল ভেবেছিলাম। আমার মনে হয়েছিল তোমার নীরবতা হলো ভয়। কিন্তু আজ জানতে পারলাম সেই নীরবতা ছিল আত্মবিশ্বাস। আর হয়তো আমি তোমার জায়গায় থাকলে চিৎকার চেঁচামেচি করতাম, কিন্তু তুমি শুনতে থাকলে, আর সেটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। আরব হেসে জবাব দিল, হয়তো শোনাটাই সবচেয়ে না শোনা শক্তি। করণ ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দিল, হয়তো এবার আমি শিখতে চাই। প্রিয়া এখন সিএসআর ছাড়াও কোম্পানি কালচার সেলের সহনেত্রী হয়ে গিয়েছিল। সে অনেক ছোট ছোট পরিবর্তন শুরু করল। প্রতি শুক্রবার দুপুরে খোলা সংলাপ, যেখানে যে কেউ কাউকে ধন্যবাদ দিতে পারত। সেখানে একদিন দীপক সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আরফকে একজন আনাড়ি ভেবেছিলাম, কিন্তু আজ আমি মানি যে তার নীরব দৃষ্টি আমাকে আয়নায় নিজের মুখ দেখতে বাধ্য করেছে। আমি বদলাচ্ছি, এবং এর জন্য ধন্যবাদ নয়, বরং ক্ষমা চাওয়াটাই বেশি উপযুক্ত। রাজেন্দ্র মেহরা, যিনি এতকাল কোম্পানির চেয়ারম্যান ছিলেন, ধীরে ধীরে নিজের পদ থেকে সরে আসার প্রক্রিয়ায় ছিলেন। তিনি একদিন আরফকে বললেন, তুমি যা করেছ তা শুধু একজন ছেলেই নয়, একজন উত্তরাধিকারীও করতে পারে। কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি যা করনি, প্রতিশোধ নাওনি, অপমান ফিরিয়ে দাওনি, তা তোমাকে একজন নেতা বানায়। আরফ জবাবে কেবল এটুকুই বলল, পাপা, আমি প্রতিশোধ নিইনি, বিশ্বাস ফিরিয়ে দিয়েছি। কোম্পানির সেই বিশ্বাস যা আমি ট্রেনি বেশে হারিয়ে ফেলেছিলাম। এখন কোম্পানির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। ওয়ার্কশপ, প্রশিক্ষণ, টিম আউটসিং সবকিছু অনেক বেশি মানবিক এবং অংশগ্রহণমূলক হয়ে উঠেছিল। মহাদেবা গ্রুপ এখন কেবল একটি ব্যবসায়িক ব্র্যান্ড নয়, একটি সজীব সংস্কৃতিতে পরিণত হয়েছিল। আর এই পরিবর্তনের শেষ অধ্যায় এখন লেখা বাকি ছিল। ৩ মাস কেটে গিয়েছিল যখন মহাদেবা গ্রুপ নিজের সবচেয়ে বড় পরিবর্তন দেখেছিল। কোম্পানির নতুন চেহারা কেবল পরিসংখ্যানে নয়, বরং মানসিকতা এবং পারস্পরিক সম্পর্কে ফুটে উঠছিল। পুরনো বিভাগগুলোতে নতুন শক্তি ছিল এবং নতুন কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস। কিন্তু আরব জানত যে প্রতিটি পরিবর্তনের আসল পরীক্ষা তখনই হয় যখন সেটি সংকটের মধ্যে দিয়ে যায়। আর সেই সংকট এবার আসতে চলেছিল। অক্টোবরের শুরুতে একটি আন্তর্জাতিক ক্লায়েন্ট, জিনশা টেক্সটাইলস,
যারা গত 5 বছর ধরে মহাদেবা গ্রুপের সাথে অংশীদারিত্ব পালন করছিল, একটি ইমেল পাঠাল। বিষয় ছিল অনিয়মিত সরবরাহ এবং গুণমান সংক্রান্ত উদ্বেগ, অংশীদারিত্ব পুনর্মূল্যায়ন। এই বিপদ কেবল একটি ডিল ভেঙে যাওয়ার ছিল না, বরং কোম্পানির সম্মানের উপর আঘাত ছিল। যদি জিনসা জনসমক্ষে অভিযোগ দায়ের করত, তবে মহাদেবার ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। আরব পুরো টিমকে একত্র করল। আমরা এই ভুল থেকে পালাবো না, আরব বলল, বরং নিজে জিনসার সাথে বৈঠকে বসে তাদের পুরো সত্যিটা জানাবো। ঠিক হলো, টিম জাপানে যাবে, জিনসার সদর দপ্তরে গিয়ে খোলামেলা কথা বলবে। এতে আরব, প্রিয়া, করণ এবং 2জন সিনিয়র ইঞ্জিনিয়ার অন্তর্ভুক্ত ছিলেন। জাপানের বৈঠকে জিনসার প্রতিনিধিরা বেশ শীতল এবং আনুষ্ঠানিক ছিলেন। তারা তাদের অসন্তুষ্টি স্পষ্ট ভাষায় প্রকাশ করলেন। আপনাদের সরবরাহে দেরি, মানের অবনতি এবং কারিগরি সহায়তার অভাব নিয়ে আমরা চিন্তিত। আমরা নতুন অংশীদারদের সাথে আলোচনা করছি। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। আরব ধীরে ধীরে বলল, আমরা আপনাদের উদ্বেগ বুঝতে পারছি এবং ক্ষমা চাইছি। আমরা আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় পরিবর্তন আনছি, যার প্রভাব পড়েছে। কিন্তু আমরা আপনাদের কাছে আরও একটি সুযোগ চাইছি, কেবল সংশোধনের নয়, বরং আপনাদের এটি দেখানোর যে আমাদের নতুন কাজের সংস্কৃতি কেবল শব্দ নয়, ব্যবহার। সেখানে উপস্থিত সবাই অবাক হলেন। সাধারণত এমন মিটিংয়ে মানুষ অজুহাত দেয়, কিন্তু আরব মাথা নত করে স্বীকার করল এবং পরিবর্তনের প্রতিশ্রুতি দিল। জিনসার প্রতিনিধিরা একে অপরের দিকে তাকালেন, তারপর বললেন, আমরা আপনাদের একটি অস্থায়ী চুক্তির মাধ্যমে 3 মাস সময় দেব। সেই সময়ের মধ্যে যদি আপনারা প্রত্যাশা পূরণ করতে পারেন, তবে অংশীদারিত্ব পুনরায় স্থায়ী হতে পারে। টিম ভারতে ফিরে এলো। এখন চ্যালেঞ্জ ছিল সেই 3 মাসে তা প্রমাণ করা, যা বছরের পর বছর ধরে হয়নি। আরব এবার কোনো ভাষণ দিল না, সে কেবল একটি কথা বলল, এখন আমরা নিজেদের নয়, আমাদের সেই প্রতিটি সহকর্মীকে জবাব দেব যারা এই কোম্পানিতে পরিবর্তন এনেছে। আমাদের তাদের অবদানকে বৃথা যেতে দেওয়া চলবে না। একটি বিভাগও এমন ছিল না যারা দিনরাত কাজে ঝাঁপিয়ে পড়েনি। নিরাপত্তা বিভাগ সময়মতো ডেলিভারি নিশ্চিত করার জন্য নিবিড় প্রক্রিয়া তৈরি করল। কারিগরি বিভাগ মেশিনের নজরদারি এবং কোয়ালিটি চেক দ্বিগুণ করে দিল। আর এরই মধ্যে আরও প্রতিটি টিমের সাথে মাঠ পর্যায়ে কাজ করতে থাকল, কখনো গোডাউনে, কখনো প্যাকেজিং ইউনিটে, কখনো লেবেলিং টিমের সাথে। একদিন যখন রাত 2টোর সময় সে প্যাকিং ফ্লোরে উপস্থিত ছিল, একজন প্রবীণ কর্মচারী এসে বললেন, স্যার, আপনি এমন কেন করেন? এখন তো আপনি ভাইস প্রেসিডেন্ট। আরব হেসে জবাব দিল, যদি আমি আপনার পাশে এসে দাঁড়াতে না পারি, তবে আমি ওই চেয়ারে বসার যোগ্য নই। 3 মাস পর জিনসার মূল্যায়ন দল ভারতে এলো। তারা প্রতিটি প্রক্রিয়া, প্রতিটি রিপোর্ট এবং প্রতিটি কর্মচারীর সাথে কথা বলল। শেষে তারা ঘোষণা করল, মহাদেবা গ্রুপ কেবল নিজের প্রতিশ্রুতি পালনই করেনি, বরং সেই স্তর পার করে গেছে যা আমরা আশা করেছিলাম। আমরা অংশীদারিত্বকে স্থায়ীভাবে নবায়ন করছি এবং সেই সাথে মহাদেবা গ্রুপকে সেরা সহযোগীর সম্মানও প্রদান করছি। কোম্পানিতে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ একে অপরকে জড়িয়ে ধরল। চোখের জল আর হাসি একসাথে বইতে লাগল। কিন্তু সবচেয়ে বেশি নীরবতা আর সন্তোষ আরবের মুখে ছিল। সে প্রিয়াকে দেখল, যে হলের কোণে দাঁড়িয়েছিল, হাতে রিপোর্ট ধরে। প্রিয়া তার কাছে এসে বলল, তুমি জয় পাওনি, তুমি বিশ্বাস ফিরিয়ে দিয়েছ। আরব বলল, আর এখন আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত। প্রিয়া চমকে গেল। কোথায়? ছোট শহরগুলোর দিকে, যেখানে হয়তো এমন হাজারো আরব আছে যাদের কেউ কখনো দেখেনি, শোনেনি। মহাদেবা এখন মজবুত হাতে আছে। এখন আমার কাজ তাদের আওয়াজ হওয়া, যাদের আওয়াজ কোথাও হারিয়ে গেছে। রাজেন্দ্র মেহরা যখন আরবের সিদ্ধান্তের কথা শুনলেন, তখন তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি নিজের নামকে নয়, নিজের কাজকে মহান করেছ। এই প্রতিষ্ঠান এখন তোমার আদর্শে চলবে, তোমার পদে নয়। আরবের শেষ দিনটি কোম্পানিতে একটি সাধারণ সভার মাধ্যমে পালন করা হল। কোনো আনুষ্ঠানিক ভাষণ নয়, কেবল কর্মচারী সাথী এবং সেই কাহিনীগুলো যা এখন প্রেরণা হয়ে উঠেছে। সে যাওয়ার সময় শুধু এটুকুই বলে গেল, কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেব না। হতে পারে সেই নীরব ব্যক্তিটি তোমাকে সেই আয়না দেখিয়ে দেবে যাতে তুমি নিজেকে নতুন রূপ দিতে পারো। কয়েক বছর পর মহাদেবা গ্রুপ শুধু একটি সফল কোম্পানি নয়, নেতৃত্বের পাঠশালায় পরিণত হয়েছিল। নতুন নেতৃত্ব কর্মসূচির নাম রাখা হল আরব ইনিশিয়েটিভ, লিড উইথ লিসনিং, যেখানে প্রতিটি নেতাকে 1 সপ্তাহ পর্যন্ত সবচেয়ে নিচু পদে কাজ করতে হতো, কেবল এটা বোঝার জন্য যে নাতিতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কি ভাবে, কি অনুভব করে। কেউ জানে না আরব এখন কোন শহরে আছে,
কোন তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু মহাদেবা গ্রুপের প্রতিটি দেয়ালে একটি বাক্য লেখা আছে। যদি তোমার কাছে শক্তি থাকে, তবে তা দিয়ে ভয় দেখিও না বা আদেশ দিও না, তা দিয়ে বিশ্বাস অর্জন করো, কারণ আসল নেতৃত্ব সেটাই যা চড়া গলা ছাড়াই শোনা যায়।